পাকিস্তানের অর্থনীতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। স্টেট ব্যাংক অব পাকিস্তানের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন 22 বিলিয়ন মার্কিন ডলারের কিছু উপরে। তবে এই রিজার্ভের একটি বড় অংশই হল সৌদি আরবের দেওয়া 8 বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা। পূর্বে এই সৌদি সাহায্যের পরিমাণ ছিল 5 বিলিয়ন ডলার। কিন্তু ইরান যুদ্ধ শুরু হবার পর পাকিস্তানের ভূমিকায় সংযুক্ত আরব আমিরাত অসন্তুষ্ট হয়। ফলে 2026 সালের এপ্রিলে তারা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভে জমা রাখা নিজেদের প্রায় 3.5 বিলিয়ন ডলার ফেরত নিয়ে নেয়। সংযুক্ত আরব আমিরাত অর্থ তুলে নেওয়ায় পাকিস্তান চরম সংকটে পড়ে। সে সময় সৌদি আরব পুনরায় সাহায্যের হাত বাড়িয়ে আরও 3 বিলিয়ন ডলার পাকিস্তানের রিজার্ভে জমা রাখে। এভাবে সৌদি আরবের মোট সহায়তার পরিমাণ দাঁড়ায় 8 বিলিয়ন ডলার, অর্থাৎ পাকিস্তানের বর্তমান 22 বিলিয়ন ডলার রিজার্ভের একটি বড় অংশই টিকিয়ে রেখেছে সৌদি আরব। পাকিস্তান বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর 7 বিলিয়ন ডলারের একটি বেল আউট কর্মসূচির অধীনে রয়েছে। মূলত কোনো দেশ যখন তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে এবং তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এতটাই কমে যায় যে তারা আন্তর্জাতিক আমদানি ব্যয় মেটাতে বা বিদেশি ঋণ শোধ করতে পারে না, অর্থাৎ দেউলিয়া হওয়ার উপক্রম হয়, তখন IMF সেই দেশকে সংকট থেকে বাঁচাতে যে জরুরি আর্থিক ঋণ ও সহায়তার প্যাকেজ দেয় তাকেই IMF বেল আউট বলে। তবে এই উদ্ধার তহবিল বিনামূল্যে দেওয়া হয় না। এর বিনিময়ে IMF সংশ্লিষ্ট দেশকে কঠোর কিছু শর্ত দেয়, যেমন কর বৃদ্ধি করা, বিদ্যুৎ ও জ্বালানির ভর্তুকি কমানো এবং সরকারি ব্যয় সংকোচন করা। আর IMF-এর এসব শর্ত পূরণ করতে গিয়ে পাকিস্তান একের পর এক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ বিক্রি করে দিচ্ছে এবং জনগণের উপর করের বোঝা চাপিয়ে দিচ্ছে। সেই সাথে বিদ্যুৎ এবং জ্বালানি তেল ও গ্যাসের দামও সীমাহীনভাবে বৃদ্ধি করা হয়েছে। পাকিস্তানে এখন প্রতি লিটার পেট্রোলের মূল্য 335 রুপি এবং প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য 32 রুপির কিছু বেশি, যা ভারত ও বাংলাদেশের তুলনায় অনেক বেশি। বিশেষ করে বিদ্যুতের দাম ভারতের তুলনায় প্রায় 31% এবং বাংলাদেশের তুলনায় প্রায় 29% পর্যন্ত বেশি। সাম্প্রতিককালে IMF-এর বেল আউট শর্ত পূরণের অংশ হিসাবে পাকিস্তান সরকার তাদের বহু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারি খাতের কাছে বিক্রি করার প্রক্রিয়া জোরদার করেছে। দেশের অনেক অর্থনীতিবিদদের মতে বেশ কিছু গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রি করা হয়েছে। যেমন জাতীয় বিমান সংস্থা PIA মাত্র 482 মিলিয়ন ডলারে পাকিস্তানের ব্যবসায়ী গোষ্ঠী আরিফ হাবিব গ্রুপের কাছে বিক্রি করা হয়। নিউ ইয়র্কের প্রাইম লোকেশনে অবস্থিত পাকিস্তানের ঐতিহাসিক রুজভেল্ট হোটেলটিও একইভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। হোটেলটির আনুমানিক মূল্য 1 বিলিয়ন ডলার হলেও শেষ পর্যন্ত মাত্র 100 মিলিয়ন ডলার ভিত্তিমূল্য নির্ধারণ করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। আর এই চুক্তি চূড়ান্ত করতে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ও রিয়েল এস্টেট ব্যবসায়ী স্টিভ উইটকফ। একইভাবে ফ্রান্সের প্যারিসে অবস্থিত পাকিস্তানের বিলাসবহুল হোটেল স্ক্রাইবকেও নামমাত্র মূল্যে বিক্রির তালিকায় রাখা হয়েছে। এছাড়া হেভি ইলেকট্রিক্যাল কমপ্লেক্স নামের আরেকটি বৃহৎ প্রকৌশল প্রতিষ্ঠানকে মাত্র কয়েক মিলিয়ন ডলারে বিক্রি করা হয়েছে, যা পাকিস্তানের ইতিহাসে অন্যতম সস্তা মূল্যে রাষ্ট্রীয় সম্পদ বিক্রির উদাহরণ। এভাবে বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের জন্য পাকিস্তানের হোটেল, মোটেল এবং বিদ্যুৎ বিতরণ কোম্পানি সহ আরও অনেক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নামমাত্র মূল্যে বিক্রি করে দেওয়া হচ্ছে। সেই সাথে দেশের প্রধান প্রধান বিমানবন্দর ও সমুদ্র বন্দরগুলোও বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে ইজারা দেওয়া হচ্ছে। বর্তমানে পাকিস্তানে অঘোষিতভাবে সেনা শাসন থাকায় এসব সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে যেমন কোনো প্রতিবাদ কর্মসূচি পালনের সুযোগ নেই, তেমনি আদালতের আশ্রয় নেওয়াও কেউ সাহস পাচ্ছে না। গণমাধ্যমও একেবারেই নীরব। গত প্রায় 4.5 বছরে সেনা শাসন সবাইকে মুখ বন্ধ রাখতে বাধ্য করেছে। 2022 সালের এপ্রিলে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কয়েক দফা দাবি করেছিলেন যে অতি দ্রুত পাকিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, কিন্তু বাস্তবে সেই অর্থনীতি আরও অবনতির দিকে গেছে। বিশ্লেষকদের মতে ইমরান খানের 3.5 বছরের শাসনামলই ছিল পাকিস্তানের সাম্প্রতিক ইতিহাসের তুলনামূলকভাবে স্থিতিশীল সময়।
মূলত তার ক্ষমতাচ্যুতির পর থেকেই পাকিস্তানে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই ধারাবাহিকভাবে হ্রাস পায়। 2026 সালের সর্বশেষ অর্থনৈতিক বছরের পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তানের নেট এফডিআই দাঁড়িয়েছে মাত্র $1.5 বিলিয়ন কিছু বেশি। শেল এবং টেলিনোরের মতো বড় বড় বহুজাতিক কোম্পানিগুলো পাকিস্তান থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। অথচ দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের যৌথ উদ্যোগে ফিল্ড মার্শাল আসিম মুনির 2023 সালের 20 জুন স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল বা SIFC গঠন করেছিলেন। আমলাতান্ত্রিক জটিলতা দূর করে বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের জন্য ওয়ান উইন্ডো সার্ভিস নিশ্চিত করাই ছিল এর মূল লক্ষ্য। তবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই সিভিল মিলিটারি হাইব্রিড কাউন্সিল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কাউন্সিলটি 3 বছরে $100 বিলিয়ন বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও সেই 3 বছরে মাত্র $2 বিলিয়ন কম বিদেশি বিনিয়োগ দেশে আনতে পেরেছে। উপরন্তু IMF এই কাউন্সিলের পরিচালনা কাঠামো এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। IMF এর মতে এই কাউন্সিলের সিদ্ধান্তগুলো অস্বচ্ছ এবং প্রতিষ্ঠানটিতে সামরিক বাহিনীর অতিরিক্ত হস্তক্ষেপ এর আইনি কাঠামো ও জবাবদিহিতাকে খর্ব করেছে। বিশ্লেষকদের মতে আসিম মুনিরের ব্রেন চাইল্ড এই SIFC এর ব্যর্থতার মূল কারণ হল পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে চরম অস্থিরতা। 2024 সালের 8 ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল ছিনতাই করে ইমরান খানের PTI দলকে হারিয়ে দেওয়ার পর থেকেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি নষ্ট হয়েছে। এরপর 2025 সালের 26 নভেম্বর ইসলামাবাদে PTI দলের রাজনৈতিক নেতাকর্মীদের উপর মধ্যরাতে গণহত্যা চালানো হয়েছে। একইভাবে তেহরিকে লাব্বায়েক সহ পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক সংগঠনের ওপরও তীব্র দমনপীড়ন চালানো হয়েছে। আর জেলবন্দি কিংবা হত্যাকাণ্ড ছাড়াও এই দমনপীড়নের ভয়ঙ্কর কৌশল হয়ে উঠেছে মানুষকে গুম করে ফেলা। পাকিস্তানের সেনা শাসকদের এসব বর্বরতা পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরেও চরম পর্যায়ে পৌঁছায় এবং সেখানেও বিপুল সংখ্যক মানুষ নিহত হন। বিস্ময়ের ব্যাপার হলো যে কাশ্মীরিরা আজাদ কাশ্মীর নামক স্থানে বসবাস করেন, সেই স্থানের জনগণই এখন আজাদির জন্য স্লোগান দিচ্ছে। পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও বেশ দুর্বল হয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প বাগরাম বিমান ঘাঁটি পুনরায় দখলে নেওয়ার ঘোষণা দিলে পাকিস্তান জঙ্গিবাদ নির্মূলের অজুহাতে 2025 সালের অক্টোবরে অপারেশন খাইবার স্টর্ম কোড নামে রাজধানী কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে বিমান হামলা চালায়। এতে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্কের দীর্ঘস্থায়ী অবনতি ঘটেছে। অন্যদিকে পাকিস্তানের বেলুচিস্তানের পরিস্থিতিও এখন অত্যন্ত নাজুক। এরই মধ্যে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইমাম খামেনি নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ শুরু হলে গত মার্চ মাসে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় অর্ধশত বেসামরিক নাগরিক নিহত হন। উপরন্তু পাকিস্তানের শরীফ পরিবার ও জারদারি পরিবার খ্যাত বর্তমান শাসক দল ও বিরোধী দলের দুর্নীতির ইতিহাস অনেক পুরনো এবং সুপরিচিত। সুতরাং পাকিস্তানের এমন একটি নাজুক ও বিপজ্জনক পরিস্থিতিতে কোনো দেশি কিংবা বিদেশি বিনিয়োগকারী তাদের ব্যবসা খাতে অর্থ বিনিয়োগ করতে চাইবে না। আর ঠিক এই কারণেই পাকিস্তান তার অর্থনৈতিক সংকট থেকে কোনোভাবেই বের হতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হবার পর পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে তার বিশেষ সখ্যতা গড়ে ওঠে। 2025 সালের 19 জুন রাষ্ট্রপ্রধান না হওয়া সত্ত্বেও আসিম মুনির হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে এক অভূতপূর্ব মধ্যাহ্নভোজের বৈঠকে মিলিত হন। এরপর আগস্টে এবং পরবর্তীতে 25 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ ট্রাম্পের সাথে তার আরও দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। শেষ বৈঠকে ট্রাম্পকে পাকিস্তানের বিরল ও মহামূল্যবান খনিজ পাথরের কিছু উজ্জ্বল নমুনা উপহার দেওয়া হয়। এসব বৈঠকের পর ট্রাম্প একাধিক বক্তব্যে আসিম মুনিরকে মাই ফেভারিট ফিল্ড মার্শাল, গ্রেট ফাইটার, ভেরি গ্রেট গাই ইত্যাদি বিশেষণে সম্বোধন করে প্রশংসা করেন। এই সম্পর্কের ধারাবাহিকতায় মার্কিন এক্সিম ব্যাংক পাকিস্তানের বেলুচিস্তানের বিখ্যাত রেকোদিক তামা ও সোনার খনি প্রকল্পের জন্য $1.25 বিলিয়ন একটি বিশাল ঋণ অনুমোদন করে, যার 50% অংশীদার কানাডিয়ান মাইনিং জায়ান্ট ব্যারিক গোল্ড।
এর আগে ৮ সেপ্টেম্বর মার্কিন কোম্পানি ইউএস মেটালসের সাথে পাকিস্তানের একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়, যার অধীনে মার্কিন কোম্পানিটি পাকিস্তানের অ্যান্টিমনি, তামা, সোনা ও টাংস্টেনের মতো মূল্যবান ধাতু উত্তোলনে $500 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দেয়। উল্লেখ্য, পাকিস্তানের বেলুচিস্তান এবং আফগান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তানে আনুমানিক $8 ট্রিলিয়ন মূল্যের বিভিন্ন খনিজ ও বিরল উপাদানের বিশাল মজুত রয়েছে। এরপর ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে পাকিস্তান কূটনৈতিক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করায় আসিম মনির ভূরাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। পাকিস্তান বিশ্বব্যাপী প্রশংসিত হয়, কিন্তু পাকিস্তানের অর্থ সংকট রয়েই যায় এবং তা আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত গত ২১ জুলাই পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব ওয়াশিংটনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে $10 বিলিয়ন আর্থিক সহায়তা চান। মার্কিন এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট ফ্যাসিলিটি প্রোগ্রামের আওতায় মুদ্রা স্থিতিশীলতা তহবিল গঠনের লক্ষ্যে তিনি এই অনুরোধ জানিয়েছেন। মূলত তীব্র অর্থ সংকটে থাকা পাকিস্তান তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং রুপির ওপর চাপ কমাতে এই তহবিল চেয়েছে। এই বিশেষ তহবিলের মেয়াদ সর্বোচ্চ 5 বছর রাখার অনুরোধ জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা ও যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার বিনিময়ে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করছে। তারা একে পাকিস্তানের ঋণ নিয়ে কোনো মতে টিকে থাকা এবং আবার ঋণ নেওয়ার পুরনো নীতি হিসাবে সমালোচনা করছেন। তবে পাকিস্তান এই ঋণ পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কেননা যুক্তরাষ্ট্র সাধারণত এ ধরনের কর্মসূচিতে এত বড় ঋণ দেয় না। উপরন্তু পাকিস্তান IMF-এর বেল আউট কর্মসূচিতে রয়েছে। এছাড়া বর্তমানে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেঙে গিয়ে আবার যুদ্ধ শুরু হওয়ায় পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের সফলতা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। বিশ্লেষকদের মতে এরপরও পাকিস্তান যদি $10 বিলিয়ন এই বিশাল ঋণ পেয়ে যায়, তবে এটি পাওয়ার শর্ত হিসাবে পাকিস্তানকে হয়তো তাদের অত্যন্ত মূল্যবান খনিজ প্রকল্প যেমন রেকোদিক মাইনিং প্রজেক্ট যুক্তরাষ্ট্রের হাতে সঁপে দিতে হবে। এছাড়া চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে তার পক্ষ বেছে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে পারে। ইতিমধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে হুতি যোদ্ধাদের সমুদ্র অবরোধের ঘোষণাকে পাকিস্তান তীব্র নিন্দা জানিয়েছে। গত 22 জুলাই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, সৌদি আরবের সঙ্গে বা লোহিত সাগরে চলাচলকারী পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজে হামলা চালানো হলে পাকিস্তান আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের আত্মরক্ষার্থে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করবে। উল্লেখ্য, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়ে আছে। বস্তুত একটি দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও স্বনির্ভর না হলে সে দেশ স্বাধীন পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে পারে না। 2025 সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত পাক সৌদি প্রতিরক্ষা চুক্তিটি এখন বুমেরাং হতে চলেছে। সে সময় এই চুক্তির পেছনে মার্কিন উদ্দেশ্য বোঝা না গেলেও এখন স্পষ্টত বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের পূর্ব পরিকল্পনা ছিল ইরান আক্রমণ করা এবং এর প্রতিক্রিয়ায় ইরান যদি সৌদি আরবের উপর হামলা চালায় সেক্ষেত্রে পাকিস্তানকে সুরক্ষাকারী দেশ হিসাবে ব্যবহার করা। পাক সৌদি এই প্রতিরক্ষা চুক্তি থেকে একটি বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, তা হলো যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে বসে সেক্ষেত্রে সৌদি আরব কি পাকিস্তানকে রক্ষায় এগিয়ে আসবে? 2025 সালের 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার পরের দিনই ভারত সরকার পাকিস্তানকে দায়ী করে 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে রাখে। 2025 সালের মে মাসে 4 দিনের পাক ভারত যুদ্ধের পরও পাকিস্তান সিন্ধু নদে পানি পাওয়া থেকে বঞ্চিত হয়ে আছে। ফিল্ড মার্শাল আসিম মনির ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সফল হলেও নিজ দেশের পানির হিস্সা ভারতের কাছ থেকে এখনো পর্যন্ত আদায় করতে পারেননি।